ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। আমি সুচন্দ্রিমা রয়েছি আপনার সঙ্গে। আমার সঙ্গে যারা অতিথিরা রয়েছেন, আমি আবারও একটু এই 2 ঘন্টা ধরে আলোচনার রেশটাকে একটু ঝালিয়ে নিই। এনডিএ বনাম ইন্ডিয়ার এই লড়াই, ইতিমধ্যেই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসে গিয়েছেন। ওদিকে দিল্লিতে সোনিয়া গান্ধীর বাসভবনেও পৌঁছে গিয়েছেন রাহুল গান্ধী। তাহলে নির্ণায়ক ফ্যাক্টরটা আলোচনা কিন্তু হতে শুরু করে দিয়েছে। ইন্ডিয়া কি সিদ্ধান্ত নিচ্ছে, মানে জোটের কথা আমি বলছি, ইন্ডিয়া নিজেদের মত দিয়ে দিয়েছে, সেটা গণনায় বেরিয়ে আসছে। কিন্তু ইন্ডিয়া জোটের কি সিদ্ধান্ত আসছে তা কিছু সময়ের মধ্যে কিন্তু জানা যাবে, কারণ আজকে বিশেষ বৈঠকও রয়েছে বিকেলের পর। আমি লিপিকাদির কাছে আসছি। অধীর বাবুর কথাই যদি ধরা হয়ে থাকে, বহরমপুরে ইউসুফ পাঠান 31,000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। কি এমন দলে এই জিনিসটা হলো, নাকি ইন্ডিয়া জোটটা যে বাংলায় অফিসিয়ালি দাঁড়াতে পারলো না যে সময় রাহুল গান্ধী যাত্রা করছিলেন, তারই ফল ভুগতে হচ্ছে অধীর বাবুকে? না, এক্ষুনি ওই যে বললাম যে এক্ষুনি তো বলা মুশকিল কি কারণে, কারণ আমরা এটা আমাদের কাছেও অবিশ্বাস্য লাগছে অধীরদার এই রেজাল্টটা। মানে এখনো পর্যন্ত যা দেখছি ট্রেন্ড, এটা খুবই দুর্ভাগ্যজনক। তবে আমরা এখানে আমাদের দলকে ভীষণভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা হয়েছিল শুধু নয়, নানান রকমভাবে চুরি দুর্নীতি এগুলো দেখেছি, এবং কংগ্রেসের উপর বিভিন্নভাবে অ্যাটাক করা হয়েছে। প্রথম হিংসার বলি হয়েছিল কংগ্রেসের ফুলচাঁদ শেখ, আমরা ভুলে যাব না, পঞ্চায়েত ভোটে। তারপরে নানান রকমভাবে কংগ্রেসের অফিস দখল, কংগ্রেস দলটাকে দুর্বল করে দেওয়া, সেইখানে বোঝাপড়া করা যায় না। সেখানে তিনি এইভাবে পিছিয়ে না না সবটা নাকি বেশি ওভার কনফিডেন্সের? না না, অ্যান্টি ইনকামবেন্সি ওভাবে একটা মানুষের ক্ষেত্রে ওভাবে কাজ করে না। ওখানে অধীর চৌধুরীর আমি পার্সোনালি নিয়ে আমি বহরমপুরে যতবার গেছি দেখেছি, বা বহরমপুরের মানুষজনের সঙ্গে 2019 বাংলার বাঘ বলা হয়েছিল। এটাকে কি করে আপনি সুচন্দ্রিমা, এটাকে কি করে তুমি বাদ দেবে? আমরা দেখেছি ওখানে গরু ছাগল বিক্রি করে সেই টাকা নিয়ে এসে অধীর চৌধুরীকে ভোটে খরচের জন্য ওই মুর্শিদাবাদের মহিলারা, বহরমপুরের মহিলারা এসে দিয়ে গেছে। তার মানে ভালোবাসার জায়গাটা কতটা রয়েছে। বসুন্ধরা দি, কোথাও কি এসেন্সটা উনি বুঝতে পারেননি যে জোটের প্রয়োজনীয়তাটা এখানে কতটা জরুরি ছিল? না, জোট ওইভাবে করা যায় না। মুখে কথাটা খুব বেমানান লাগবে, তবু আমি বলতে বাধ্য হচ্ছি, যতদিন ধরে অধীর চৌধুরী জিতেছেন এই পুরো ব্যাপারটাই একটা চান্স ফ্যাক্টরের বেশি কিছু না। ওনার বিরুদ্ধে খুনোখুনি থেকে শুরু করে বিভৎস জিনিসের সমস্ত অভিযোগ আছে। যারা ওই সময় বাম সরকারে ছিলেন, আরএসপির ওখানকার এমপি ছিলেন, তারা বা তাদের সংগঠনের কি বিভৎস ক্ষয়ক্ষতি করে উনি আজকে অধীর চৌধুরী হয়েছেন, এবং টানা এতগুলো বছর কিভাবে জিতে এসছেন, সেটা ওইখানে জানলে বোঝা যাবে। অধীর চৌধুরী বিরাট ব্যাপার, অধীর চৌধুরীকে হারানো যায় না, তিনি সাংঘাতিক একজন উত্তরিত কেউ। এবার হচ্ছে আমি একটুখানি বসুন্ধরা দিকে একটা কথা মনে করে দিতে চাই। 2011 সালে আপনারা যখন এই সরকারটা তৈরি করেছিলেন, এই অধীর চৌধুরীর 11% ভোট কিন্তু আপনাদের সাথে ছিল, তাই কিন্তু সরকারটা তৈরি হয়েছিল। তার জন্য কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। অধীর চৌধুরীকে ভোট দেওয়ার জন্য নিজের ছেলের মৃতদেহ ঘরে রেখে, তাহলে আপনি কি বলছেন অধীর চৌধুরী 2011 সালের আগে পর্যন্ত কোনো রকমের, একটু বলে নি, তাহলে কি বলছেন অধীর চৌধুরী 2011 সালের আগে পর্যন্ত কোনো রকমের কোনো দোষী ছিলেন না, তারপরে দোষী হয়েছেন না? তাহলে আপনি যদি জেনেও থাকেন, তাহলে 11 সালের পরে আপনারা অধীর চৌধুরীর সঙ্গে জোট করে তার 11% ভোট নিয়ে আপনারা সরকার তৈরি করলেন। তাহলে সেই সংযোজনটা হচ্ছে এটা, আমরা বেশি অন্যায়কারীদের বিরুদ্ধে লড়তে গিয়েছিলাম। অধীর চৌধুরী আসলে জেলার সময় তার থেকে অনেক বেশি অন্যায়কারী সিপিএম তার বিরুদ্ধে জোটটা হয়েছিল। অধীর চৌধুরী আমার মনে হচ্ছে বিচার করা যায় নাকি? তাহলে আজকে সেই অধীর চৌধুরীকে আপনারা সেই অভিযোগে কিভাবে অভিযুক্ত করছেন? আজকে আমার কথা হচ্ছে, এটা কি অধীর চৌধুরীকে মূল্য দিতে হলো? অধীর চৌধুরীকে বাংলার মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে, প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করতে দেখেছে, সেই অধীর চৌধুরী যখন ব্যাকডোর দিয়ে এই বাংলার মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছিলেন ভবানীপুরে বাই ইলেকশনে, তারই হয়তো কোথাও থেকে বিচ্যুতি ঘটেছিল, তারপর থেকে এই জায়গায় হয়তো এসে পৌঁছেছে।
আমার মনে হয় অধীর চৌধুরীকে কোনো মূল্য দিতে হয়নি এই পশ্চিমবাংলায় এবছর নির্বাচন স্পষ্টভাবে বলে যাচ্ছে। শুধুমাত্র একটা কেন্দ্র নয়, আমরা গোটা দেশের দিকে নজর রেখেছি। এখনো পর্যন্ত বাংলায় সবুজ ঝড়, এটা প্রমাণিত। আমি ধর্মযুদ্ধ 2024 এটা বিরতিতে যাচ্ছি, তবে বিরতির পরেও কিন্তু এই সিলসিলা জারি থাকবে। দেখতে থাকবেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।